মেয়েকে বিয়ে করবে না বলে রিজেক্ট করেছে। আজ বোনের পাশে তাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়র জিওন জাংকুক, শহরের প্রভাবশালী মেয়র, যার এক ইশারায় প্রশাসন চলে। আর সে নিজের দৃষ্টির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। জাংকুকের গম্ভীর চেহারায় আজ দম্ভের বদলে খেলা করছে এক অদ্ভুত অস্থিরতা। আগ্নেয়গিরির মতো তীক্ষ্ণ শীতল চোখ দুটো আজ শান্ত, কিন্তু তাতে এক তীব্র তৃষ্ণাত ব্যাকুলতা। তার সেই অভেদ্য দৃষ্টি আজ নিজের বোনের পাশে দাঁড়ানো মেয়েটির মায়াবী হাসিতে আষ্টে পিষ্টে আটকে পড়েছে। কাঁধের উপর রাজকীয় ঢঙে আটকে রাখা গাঢ় চাদরটি তার ব্যক্তিত্বের গাম্ভীর্য ধরে রাখলো ভেতরে ভেতরে। সে যেন ভেঙে পড়েছে, হয়তো নিজের পুরনো ভুলের দহন জ্বালায়, নয়তো মেয়েটিকে যে কোনো মূল্যে পাওয়ার এক দুর্নির্বার আকাঙ্ক্ষায়। নিজের অগোচরেই বুকের ভেতর এক প্রবল কম্পন অনুভব করলো সে। পাশে দাঁড়িয়ে থাকা বোন জেমিনের দিকে তাকিয়ে চাপা স্বরে জিজ্ঞাসা করলো, তুই কি শিওর জেমিন এটাই সেই মেয়ে যার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছিল? হ্যাঁ ভাইয়া, এই তো সেইতে। বাবা তোর জন্য পরম যত্নে পছন্দ করেছিল। কেন, চিনতে কষ্ট হচ্ছে? জাংকুকের মেজাজ এবার সপ্তমে চলল। নিজের উপর রাগে আর অনুশোচনায় সে জেমিনের হাত শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, শয়তান কোথাকার, তুই আগে কেন আমাকে মেয়ের ছবি দেখাসনি? কেন জোর করলি না একবারও? জেমিন ব্যথা উক করে উঠে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিল। কয়েকবার পিছিয়ে গিয়ে অভিযোগের সুরে বলল, আরে ভাই, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছিস কেন? সেদিন বাবা যখন ছবিটা নিয়ে তোর রুমে গেল, তুই তো সিংহ গর্জন দিয়ে বলেছিলি, আমি এখন বিয়ে করব না, বাবাকে পরিষ্কার করে বলে দে আমাকে যেন কোনো পরনারীর ছবি না দেখায়। এখন সুন্দর মেয়ে দেখে দরা তুলতে উঠছে। জেমিনের তীরের মতো বিধানক কথাগুলো জাংকুককে মুহূর্তেই নির্বাক করে দিল। সত্যিই তো, ক্ষমতার দম্ভে সে তখন অন্ধ ছিল। তে তখনও দূরে দাঁড়িয়ে ঘাসের উপর নিচু হয়ে একটি লাল গোলাপের পাপড়ি ছুঁয়ে দেখছে। বিকালের মরা রোদে তার গায়ের রং যেন সোনার মতো ঝলঝল করছে। জাংকুক বুঝতে পারল এই এক বিকেলেই তার জীবনের সব হিসাব নিকেশ পাল্টে গেছে। যে মেয়েকে সে এক কথায় তুচ্ছ করেছিল, আজ তাকে ঘিরেই শুরু হয়েছে এক দীর্ঘশ্বাসের কাব্য। শহরের প্রভাবশালী মেয়রের দম্ভ আজ একজোড়া মায়াবী চোখের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। বেশ অনেকক্ষণ ধরেই জাংকুক তের দিকে তাকিয়ে তে তখন জেমিনের বাগানের নীল অপরাজিতা লতার সামনে দাঁড়িয়ে পরম মমতায় ফুলগুলো ছুঁয়ে দেখছিল। তার পরনের সাদা জামার পাড়টা বাতাসে অল্প অল্প দুলছে। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন এই পৃথিবীর কোনো কোলাহল তাকে স্পর্শ করতে পারে না। জাংকুক জেমিনের দিকে তাকালে জেমিন মুখ ঘুরিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। সে জানে তার ভাই আজ নিজের জালে নিজেই আটকে গেছে। জাংকুক কাঁধের চাদরটা ঠিক করে নিয়ে গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, কে জানে, মানে আমি যে সেই লোক যে ওকে রিজেক্ট করেছিল? জেমিন এবার হো হো করে হেসে উঠল। সেই হাসিতে বিদ্রুপ ছিল স্পষ্ট। জানে মানে খুব ভালো করেই জানে। বাবা তো তোর উপর খুব রেগে গিয়ে বলেছিল ওকে। তে শুধু মুচকে এসে বলেছিল, চয়েস তো সবাই থাকে আঙ্কেল, উনি হয়তো আমার চেয়েও ভালো কাউকে খুঁজছেন। জাংকুকের মনে হলো যেন কেউ তার করে যায় গরম তপ্ত শোলাকা ঢুকিয়ে দিয়েছে। দেখে তাকে তুচ্ছ করলো, নাকি তার দম্ভের সামনে আয়না ধরে দেখালো সে কত বড় মূর্খ। হঠাৎ করে তে ঘুরে দাঁড়ালো জাংকুকের সাথে, তার সরাসরি চোখাচোখি হয়ে গেল। জাংকুক ভাবলো মেয়েটি হয়তো ভয় বা লজ্জায় চোখ সরিয়ে নেবে, কিন্তু না। তে শান্ত ধীর পায়ে এগিয়ে এলো তাদের দিকে। প্রতিটি কদমে যেন ফুটে উঠেছে এক অনন্য ব্যক্তিত্ব। মেয়রের সামনে এসে সে মৃদু হাসলো, যে হাসিতে না আছে কোনো অভিযোগ, না আছে কোনো মুগ্ধতা। কেমন আছেন মেয়র সাহেব? জেমিন বলেছিল আপনি আজ আসবেন। তের কণ্ঠস্বরটা যেন বৃষ্টির মতো শীতল। জিওন জাংকুক, যে কিনা পুরো শহরের মানুষের সামনে দাঁড়িয়ে অনর্গল বক্তৃতা দেয়, সে আজ এই একটি প্রশ্নের উত্তরে কোনো শব্দ খুঁজে পেল না। তার শক্ত চোয়া যেন আরও একটু শক্ত হয়ে উঠল। ভিতর থেকে একটা আওয়াজ এলো, এই মেয়েকে আমার চাই, যে কোনো মূল্যে। তে আরও কয়েক পা এগিয়ে এলো। জাংকুক নিজের অস্তিত্ব কাটাতে পকেট থেকে হাত বের করে চাদরটা আরেকবার গুছিয়ে নিল। সে গলা ছেড়ে বলতে চাইল আমি আসলে তখন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তে জেমিনকে উদ্দেশ্য করে বলল, জেমিন, তোর ভাই তো বেশ রাশভারী মানুষ, শুনেছি উনি নাকি খুব ব্যস্ত থাকেন। সাধারণ মানুষের ছবি দেখার মতো সময় ওনার নেই। আজ হঠাৎ এই অরণ্যে রোদন কেন? কথাটা সরাসরি জাংকুকের কলিজায় গিয়ে বিঁধল। তে তাকে সাধারণ মানুষের ছবি বলে পরোক্ষভাবে সেই প্রত্যাখ্যানের খোঁচাটা দিল। জাংকুক বুঝতে পারল এই মেয়েটির ধারালো কথাগুলো তার বন্দুকের গুলির চেয়েও বেশি শক্তিশালী। জাংকুক নিজের দম্ভ বিসর্জন দিয়ে তের দিকে এক পা এগিয়ে গেল। তার কণ্ঠস্বর এখন অনেকটাই নিচু, যাতে জিমিনের কানে সবটা না পৌঁছায়।
সে বলে উঠল, ভুল মানুষেরই হয়তে। আমি হয়তো সেদিন ভুল দরজায় কড়া নেড়েছিলাম, কিন্তু আজ বুঝতে পেরেছি সেই দরজাটা আসলে হীরা দিয়ে বাঁধানো ছিল। তে এবার এক চিলতে বাঁকা আসলো, সেই হাসিতে বিদ্রুপের ছোঁয়া। হীরা চেনার জন্য জহুরি হতে হয় মেয়র সাহেব, কেবল ক্ষমতা থাকলেই হয় না। যাই হোক, আপনাদের ভাই বোনের আড্ডায় আমি আর ডিস্টার্ব না করি। জেমিন, আমি ভিতরে যাচ্ছি। তে চলে যাওয়ার পর জাঙ্কুক পাথরের মতো দাঁড়িয়ে রইল। তখনই জেমিন পাশ থেকে ফিসফিস করে বলল, ভাইয়া, মাছ তো বড়ই শক্ত, বসে ফেললেই যে ধরা দেবে এমনটা মনে হচ্ছে না কিন্তু। জাঙ্কুক এবার জেমিনের দিকে তাকালো। তার চোখে তখন একটা নতুন সংকল্প। সে দাঁতে দাঁত চেপে বলল, জীবন জাঙ্কুক যখন কোনো কিছুর উপর হাত রাখে সেটা তারই হবে, তা সেটা এই শহর হোক কিংবা তে। ও যদি আগ্নেয়গিরি হয় তবে আমি হিমবাহ হয়ে ওকে শান্ত করব। এই গণ্ডগোল আমি শুরু করেছি ঠিকই, কিন্তু শেষটা হবে আমার মনের মতোই। ড্রয়িং রুমের সোফায় বসে জাঙ্কুক বারবার নিজের হাতের ঘড়িটার দিকে তাকাচ্ছে। 8 ঘন্টা পার হয়ে গেছে, তে ভিতরে গেছে আর আসেনি। জেমিন ঘরের এক কোণে বসে ভাইয়ের এই ছটফটানি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। সে আড়ালে মুখ টিপে হাসছে। জাঙ্কুক নিজের মেয়রের গাম্ভীর্য ধরে রাখার প্রাণপণ চেষ্টা করলো। কার্পেটের উপর তার পায়ের অস্থির টোকা দেওয়াটা কিছুতেই থামাতে পারছিল না। জেমিন নিস্তব্ধতা ভেঙে রহস্যময় হেসে বলল, চা আসছে ভাইয়া, একটু ধৈর্য ধরো। তে নিজ হাতে চা বানাচ্ছে তোর জন্য। তে নামটা কানে যেতে জাঙ্কুক খানিকটা সোজা হয়ে বসলো। ভুরুকুসকে প্রশ্ন করলো, ও চা বানাচ্ছে? তুই কেন ওকে পাঠালি? বাড়িতে কি লোকজনের অভাব পড়েছে? তে আমাদের মেহমান হতে পারে, কিন্তু ও খুব ঘরোয়া মেয়ে। ও নিজে থেকেই বললো যে মেয়রের জন্য আজ স্পেশাল এলাচি চা ওই বানাবে। ঠিক সেই মুহূর্তে ট্রে হাতে ড্রয়িং রুমেতে প্রবেশ করলো। তে ট্রেটি টি টেবিলের উপর রাখলো। জাঙ্কুক তীক্ষ্ণ নজরে খেয়াল করলো মেয়েটি তার দিকে একবারও তাকাচ্ছে না। অত্যন্ত নিখুঁতভাবে সে কাপে চা ঢালছে। জাঙ্কুক আর থাকতে না পেরে গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, শুনলাম আপনি নাকি আমার জন্য স্পেশাল চা বানাচ্ছেন। তে কাপটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। শীতল স্বরে জবাব দিল, বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু করতে হয় মেয়র সাহেব। আপনি তো আর সাধারণ কেউ নন। আপনার সময় যেমন দামি, আপনার রুচিও নিশ্চয়ই অনেক আকাশচুম্বী। জাঙ্কুক বুঝলো এই সৌজন্যর মোড়কে তে আসলে তার পুরনো প্রত্যাখ্যানের বিষদাদি ফুটিয়ে তুলছে। জাঙ্কুক চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে থমকে গেল। চায়ের সাথে জঘন্য রকমের তিতকুটে অতিরিক্ত চা পাতা আর আদার কারণে চাটা পানের অযোগ্য হয়ে গেছে। জেমিন পাশ থেকে উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কেমন হয়েছে ভাইয়া? জাঙ্কুক তের দিকে তাকালো। সেখানে এক রহমার জন্য এক বিজয় দীপ্তি খেলে যেতে দেখলো সে। জাঙ্কুক মুহূর্তে নিজেকে সামনে নিল। মেয়রের সম্মান বড় কথা নয়, এই মুহূর্তে তেকে জিতে দেওয়া যাবে না। সে সেই বিষাদ চাটা গিলে নিয়ে প্রশান্তের হাসি এসে বলল, চমৎকার, ঠিক যেমনটা আমি পছন্দ করি। তে থমকালো। তার সাজানো শখ এভাবে ভেস্তে যাবে সে ভাবেনি। সে ইচ্ছে করে চাটা নষ্ট করেছিল যাতে জাঙ্কুক বিরক্ত হয়, কিন্তু এই লোক তো দেখছি তার চেয়ে বড় দুঃখর অভিনেতা। জেমিন পরিবেশটা হালকা করতে উঠে দাঁড়িয়ে বলল, তে তুই বস, আমি একটু উপর থেকে আসছি। জেমিন চলে যেতেই ঘরের থমথমে নিস্তব্ধতা নেমে এলো। জাঙ্কুক কাপটা টেবিলের উপর রাখলো। তিক্ত শার্টটা যে প্রায় লেগে থাকলো। সে আয়েস করে সোফায় ফিট ঠেকিয়ে বসলো। জেমিন উল্টো দিকের সোফায় গিয়ে বসলো। তার দৃষ্টি জানলার উপরে সন্ধ্যার ধূসরতার দিকে। জাঙ্কুক মুগ্ধ চোখে তাকে দেখছিল। স্তব্ধতা ভেঙে বলে উঠল সে, জেমিন বলছিল আপনি নাকি খুব ভালো ছবি আঁকেন। তে জানলার দিক থেকে চোখ ফিরিয়ে জাঙ্কুকের দিকে দৃষ্টি স্থির করলো। সে বুঝতে পারছে এই মেয়র এখন তার সাথে আলাপ জমানোর চেষ্টা করছে, কিন্তু তে সেই সুযোগ দিতে নারাজ। সে উঠে দাঁড়িয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে, মা টেনশন করবে, আমি এখন যাই। জাঙ্কুকও তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। আর একটু বসুন, মানে জেমিন এসে খুঁজবে তো, তাই বললাম। জেমিনকে না হয় আপনিই বলে দেবেন যে আমি চলে গেছি। তে দ্রুত পায়ে দরজার দিকে হাঁটা দিল। জাঙ্কুক তার পিছু পিছু গেল। মরি হয়ে বলল, আমি কি আপনাকে ড্রপ করে দিব? তে থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। কপালে 3টি ভাঁজ ফেলে বলল, আসার সময় কি আপনি আমাকে নিয়ে এসেছিলেন? না। জাঙ্কুক থতমত খেয়ে গেল। তো তে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গেটের দিকে চলে গেল। জাঙ্কুক বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে বিড়বিড় করে নিজেকেই বলল, আহ, এই মেয়ে মনে হয় আমাকে অপমান করে গেল। মেয়র জীবন জাঙ্কুককে সরাসরি অপমান। ওকে ফাইন, তে আমারও দিন আসবে। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে তার বিশেষ বিশ্বস্ত পিএকে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই জাঙ্কুক আদেশে সরে বলল, কাল সকাল 10টার মধ্যে তের বর্তমান ঠিকানা, ওর পড়াশোনার সব তথ্য আর ওর সারাদিনের রুটিন, ও কাদের সাথে মিশে কী করে, সব আমার টেবিলে চাই।
এক চুলও যেন এদিক সেদিক না হয়, মনে থাকে যেন। জাংকুক বিশাল অফিসের শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে এখন পিনপতন নিস্তব্ধতা। জাংকুক তার দামি ইজি চেয়ারে হেলান দিয়ে হাতে থাকা ফাইলটার দিকে তাকিয়ে আছে। ফাইলের উপর জলজল করছে একটি নাম, কিম তেয়ং। পাশে ছোট করে লেখা, বয়স 22 বছর। জাংকুক ফাইল থেকে চোখ সরিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা বিশ্বস্ত পিএ সবিনের দিকে তাকালো। তে মানে কিম তেয়ং ভার্সিটি, আরে এটা তো জেমিনেরি ভার্সিটি, তার মানে তাদের বন্ধুত্বের শিকড় ওখানে। অথচ দেখ, ওই শয়তান মেয়েটা আমাকে একবারের জন্য বলেনি যে তে হচ্ছে ওর এত কাছের বন্ধু, সব তথ্য গোপন করে গেছে। কথাটা বলে জাংকুক আবারও ইজি চেয়ারে দুলতে দুলতে ফাইলের সাথে পেন করা তের ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে সবিন বেচারা ধর ধর করে কাঁপছে। মনে মনে সে তার বসের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। সে বিড়বিড় করে ভাবলো, হ্যাঁ তা কেন আপনার বোন আপনাকে বলবে? আপনারা দুই ভাই বোনই তো আস্ত এক একটা শয়তান। সারাদিন কিভাবে আমার অবস্থা করুণ করা যায় সেই ফন্দিটাই তো আটেন। এখন আবার নতুন করে কার জীবন অতিষ্ঠ করার প্ল্যান হচ্ছে কে জানে। জাংকুক হঠাৎ দুলনি থামিয়ে তীক্ষ্ণ চোখে সবিনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওই তুই নিচে সরে কিছু বললি নাকি? সবিন আকাশ থেকে পড়ার মতো ভান করে জিভ কেটে বলল, না না স্যার, আমি বলছিলাম যে বিরোধী দল কিন্তু আপনার বিরুদ্ধে আবার নতুন কোনো বড় ষড়যন্ত্রের জাল বুনছে। জাংকুক একটা তাচ্ছিল্যের হাসি আসলো, হাত দিয়ে ফাইলটা টেবিলের উপর সজোরে রাখলো। ষড়যন্ত্র? কোনটা, সেই বউটা নাকি? না স্যার, এবার সায়নও ভাই। একটা শোনা মাত্রই জাংকুক সোজা হয়ে বসলো, তার চোখ শক্ত হয়ে উঠল। রাজনীতির ময়দানে এই সায়নও তার চিরশত্রু। প্রতিটি পদক্ষেপে জাংকুককে টেক্কা দেওয়ার চেষ্টা করে সে। জাংকুক বিরক্তিতে কপালে হাত দিয়ে বলল, ওই ইঁদুরটার কথা এখনো বলিস না তো। সকাল সকাল মুডটা নষ্ট করতে চাইছি না, গাড়ি বের কর। সবিন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন স্যার, বিশেষ কোথাও যাবেন নাকি? বাসায় যাব, ডিয়ার ড্যাডের সাথে একটা জরুরি কথা আছে। কিন্তু স্যার, আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে আর কিছুক্ষণ পরেই। মিটিং বিকেলে হবে। এখন আমার জীবনের সবচেয়ে বড় ব্যাপার নিয়ে কথা বলা দরকার, সেটা হলো কিম তেয়ং। ম্যানশনে জাংকুক আর তার বাবা আজ মুখোমুখি। ড্রয়িং রুমের বিশাল সোফায় RM সাহেব আজ বেশ রাজকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছেন। তার মুখে একটা তৃপ্তির হাসি। কাল রাতে জেমিনের কাছ থেকে তিনি সব গোপন খবর পেয়ে গেছেন। এতদিন যে ছেলে মেয়রের দম্ভ দেখিয়ে বারবার বাবার পছন্দের মেয়েকে এক কথা নাকচ করেছিল, আর সেই ছেলে বাঘ থেকে বিড়াল হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। জাংকুকের বাবা মনে মনে ভাবছে, বেটা এবার তোর মেয়রগিরি একদম ছুটিয়ে ছাড়বো। জাংকুক পরিস্থিতি বেগতিক দেখে সে সরাসরি মূল কথায় চলে এলো। ড্যাড, তোমার সামনে এখন সোজা দুইটা অপশন। নাম্বার 1, তের সাথে আমার বিয়ের দ্রুত ব্যবস্থা করো। আর নাম্বার 2, যদি না করো তবে ওই যে গত শুক্রবারের ঘটনাটা, আমি কিন্তু আমাকে সব বলে দিতে বাধ্য হব। অপশন 2 এর কথা শোনা মাত্রই আরামের পায়ের উপর পা রাখা ভঙ্গিটা মুহূর্তেই ভেঙে গেল। তিনি বেশ নড়ে চড়ে বসলেন, চোখের চশমাটা ঠিক করে নিয়ে আমতামতে করে বললেন, এসব কী বলছিস জাংকুক? আমি পারবো না ওসব করতে। তোকে যখন তের ছবি দেখিয়েছিলাম তখন তো না করে দিয়েছিলি। এখন তে আর এই বিয়েতে কিছুতেই রাজি হবে না। শোন, আমি তোকে আরো সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেখাচ্ছি, তুই বরং তাদের মধ্যে থেকে কাউকে চুজ কর। বাবার কথা শুনে জাংকুকের মাথা রীতিমতো গরম হয়ে গেল। সে কঠোর স্বরে বলল, আমি অন্য কোনো মেয়েকে চাই না বাবা, আমার তেকেই চাই। RM আবারও নিজের ইগো ধরে রেখে বলল, কিন্তু আমার এতে কিছু করার নেই। জাংকুক এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে ঘরের ভিতরে অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর বাবা ঠিক সামনে এসে ঝুঁকে দাঁড়িয়ে বলল, ভুলে যেও না বাবা, ওই দিন তোমাকে বাঁচাতে গিয়ে আমি আম্মার হাতে মার খেয়েছি। একজন মেয়র এই বয়সে মার খেয়েছে, ব্যাপারটা বাইরে গেলে আমার আর মান সম্মান থাকবে? আমি যেহেতু তোমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছি, তুমিও করো। আর আমি এবার অদ্ভুত শয়তানি হাসি দিয়ে মাথা নেড়ে পুনরায় বলল, পারলাম না। জাংকুকের মেজাজ এবার সপ্তমে চলল, তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে অবিশ্বাস কণ্ঠে বলে উঠল, কি বললে, পারবে না? বাবার নিরুদ্বেগ ভঙ্গি দেখে জাংকুক এবার অস্ত্র চালালো। সে হঠাৎ বুক চিরে চিৎকার দিয়ে উঠল, আম্মা, ও আম্মা, শুনে যাও। মুহূর্তের মধ্যে RM স্প্রিং এর মতো সোফা থেকে লাফিয়ে ওঠে ছেলের মুখ চেপে ধরলেন। আতঙ্কিত কণ্ঠে বললেন, আরে আরে কি করছিস কি? আমাকে মারবি নাকি? থাম বাবা থাম। জাংকুক এবার তার ঠোঁটের কোণে সেই বিজয়ী হাসি আর কুটিল হাসিটা ফুটিয়ে তুলল। ঠিক তখনই জাংকুকের মা দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলো। জিন বলে উঠল, কিরে জাংকুক, এভাবে চেঁচালি কেন? আবার কি হলো? তোর বাবা কি আবার কিছু করেছে?
আরিম তৎক্ষণাৎ ছেলের মুখ ছেড়ে দিয়ে এক গাল কৃত্রিম হাসি দিয়ে বলে উঠল, আরে না না, আমি আবার কি করব? তোমার ছেলের বউ ঘরে আনার প্ল্যান করছি আমরা। কাল তৈরি থেকো, আমরা সবাই মিলে তেদের বাসায় যাব প্রস্তাব নিয়ে। কথাটা শোনা মাত্রই জাঙ্কুকের মায়ের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি আনন্দে আত্মহারা হয়ে বলল, সত্যি বলছো জাঙ্কুক? তুই তুই তবে বিয়েতে রাজি হয়েছিস? আলহামদুলিল্লাহ, আমি যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। মায়ের অকৃত্রিম হাসি দেখে বাপ বেটা দুজনেই হাসলো। জাঙ্কুকের বাবা এবার তার কানে ফিসফিস করে বলল, তুই না শহরের মেয়র, তুই নিজে গিয়ে কেন বিয়ে ঠিক করতে পারিস না? জাঙ্কুক মুখ গম্ভীর করে চাদরটা ঠিক করে নিয়ে বলল, মাথা খারাপ? মেয়র হয়ে নিজের বিয়ে নিজে ঠিক করতে যাব? লোকে শুনলে কি বলবে? কথাটা বলে জাঙ্কুক পকেট থেকে ফোন বের করলো। ফোনে একটা নম্বর সে ইতিমধ্যে ম্যাডামজি নামে সেভ করে ফেলেছে। সেই নম্বর ডায়াল করতেই তার চোখের চাহনি বদলে গেল, মুখে ফুটে উঠল এক অদ্ভুত আভিজাত্যের হাসি। অপরদিকে তে সবে মাত্র ভার্সিটির ক্লান্তিকর ক্লাস শেষ করে বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে মাত্রই বিছানার শরীরটা এলিয়ে দিয়েছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটি অজানা নম্বর দেখে সে কিছুটা কপাল কুঁচকালো। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করে কানে পেতেই ওপাশ থেকে ভেসে আসে সেই গম্ভীর আর অতি পরিচিত কণ্ঠস্বরটি শুনে তে মুহূর্তের মধ্যে বিছানায় সোজা হয়ে বসলো। জাঙ্কুক প্রথমে সালাম দিল। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বরটি কানে আসতেই তে কয়েক সেকেন্ড এই কণ্ঠস্বর ভোলা সম্ভব নয়, যে কণ্ঠের দাপটে পুরো শহর তটস্থ থাকে। সেই স্বর আজ তার ফোনে তে মুহূর্তে নিজেকে সামনে নিল। মেয়রের দম্ভকে প্রশ্রয় দেওয়ার পাত্রী সে নয়। সে অত্যন্ত নির্লিপ্ত এবং শীতল স্বরে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। নাম্বারটা অচেনা, কিন্তু কণ্ঠটা কেমন যেন বড্ড চেনা লাগছে। মেয়র সাহেব কি ভুল করে কোনো সাধারণ মানুষের নাম্বারে ডায়াল করে ফেলেছে? জাঙ্কুক জানালার ওপাশে রাতের শহরের আলো সোজা দিকে তাকিয়ে মৃদু হাসলো। তের প্রতিটি কথা তার বুকে গিয়ে লাগছে এবং এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। সে গলার স্বর কিছুটা নরম করে গভীর আবেশে বলল, ভুল দরজায় করানোর আমার পুরনো অভ্যাস নেই, সেটা তো আপনি ভালো করেই জানেন। তবে আজকের কলটা একদম সঠিক ঠিকানাতেই এসেছে, আমি ভুল করিনি। তে দাম্বার পাত্রী নয়। সে কিছুটা অবাক হওয়ার ভান করে বিদ্রুপের স্বরে বলল, হায় আল্লাহ, কি বলছেন এসব? আপনার মতো ব্যস্ত মানুষ যার প্রতিটি সেকেন্ড সোনার চেয়েও দামি, তার কি আমার মতো একজন নগণ্য সাধারণ মানুষের সাথে কথা বলার সময় আছে? সময় নষ্ট হচ্ছে না তো আপনার? জাঙ্কুক এবার শব্দহীন হাসলো। সে বুঝতে পারছে তে তাকে সে পুরনো অবহেলার কথা মনে করিয়ে দিচ্ছে। সে সোফায় হেলান দিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, সময় দামি বলি সরাসরি কাজের কথায় আসছি তে। কাল আমরা আপনাদের বাসায় আসছি, মা বাবা আর আমি, পুরো পরিবার, সাথে জেমিনকেও নেব। আপনার মা বাবাকে কি আগে থেকে কিছু জানিয়ে রাখতে হবে, নাকি মেয়রের এই সারপ্রাইজ ভিজিট হিসেবেই থাকতে পছন্দ করবেন? তে এবার সত্যিই থমকে গেল। এই লোকের আত্মবিশ্বাস তো অনেক, এত দ্রুত সব কিছু গুছিয়ে ফেলেছে। সে জানলার পর্দা সরিয়ে বাইরের জমাটবদ্ধ অন্ধকারের দিকে তাকালো। তার চোখে মুখে এখন খেলা করছে এক রহস্যময়ী কাঠিন্য। সে ধীর স্বরে বলল, বাসায় আসা আর বিয়ে হওয়া দুটোর মধ্যে কিন্তু মাইলের পর মাইল তফাৎ আছে মেয়র সাহেব। আপনি কি নিশ্চিত যে কাল যাওয়ার সময় আপনাকে কোনো রিজেকশন বা প্রত্যাখ্যানের বোঝা নিয়ে ফিরতে হবে না? জাঙ্কুক এবার শব্দ করে হেসে উঠল। সে জানতো তে তাকে সহজে ছেড়ে দেবে না। রিজেকশন নাকি অ্যাকসেপ্টেন্স তা না হয় সময়ে বলে দেবে। তবে আমি যে ভুলটা একবার করেছি তা আমি শুধরে নেব। যাকে আমি নিজের হুবহু স্ত্রী হিসাবে মনে মনে পছন্দ করে ফেলেছি, তাকে নিজের জীবন সঙ্গিনী করেই ছাড়বে ইনশাল্লাহ। এটা শুধু জীবন জাঙ্কুকের কথা নয়, এটা এই শহরের মেয়রের প্রতিশ্রুতি। এখন তবে রাখি, আল্লাহ হাফেজ, কাল দেখা হচ্ছে। ফোনটা কেটে যেতে তে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বাঁকা হাসি, যে হাসিতে লুকিয়ে আছে অনেক না বলা হিসেব নিকেশ। সে ফোনটা বিছানায় রেখে উঠে গিয়ে পড়া টেবিলে বসলো। ভার্সিটির লেকচার শিটগুলো খুলতে খুলতে মনে মনে নিজেকে কালকের দিনের জন্য প্রস্তুত করতে লাগলো। সকাল থেকেই তেদের ড্রয়িং রুমে এক অদ্ভুত টান টান উত্তেজনা বিরাজ করছে। তের বাবা মা দুজনে এক গভীর চিন্তায় ডুবে আছেন। স্বয়ং শহরের মেয়র জীবন জাঙ্কুক বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে এসেছেন। খবরটা যতটা আনন্দের তার চেয়েও বেশি ভীতিকর। কারণটা আর কেউ না, তাদের একমাত্র মেয়েতে। গতবার যখন বিয়ের কথা উঠেছিল, জাঙ্কুক তাকে না দেখি নাকচ করে দিয়েছিল। সেই অপমানেতে যে প্রলয় ঘটিয়েছিল তার এসে এখনও এই বাড়ির দেয়ালে দেয়ালে লেগে আছে। তের বাবা সোফায় গিয়ে বসে এক দীর্ঘ শ্বাস ফেললো। গলার স্বর কিছুটা গম্ভীর করে স্ত্রীকে বলল, দেখো, যা হওয়ার হয়েছে আর যা হওয়ার হবে।
জাংকুক ছেলেটা কিন্তু বড্ড ভালো। হয়তো আগে না বুঝে রিজেক্ট করেছিল, কিন্তু এখন তো সে নিজের ভুল শুধরে নিতে চাইছে। তুমি বরং এক কাজ করো, তের রুমে কি ওকে সুন্দর করে বুঝিয়ে বলো ওরা সন্ধ্যায় আসছে। ও যেন অন্তত সেজে গুজে রেডি থাকে। স্বামীর কথা শুনে তের মা অর্থাৎ যে হব ছোট ছোট করে তাকালো। বাহ, কি চমৎকার কথাটাই না বললে। তা নিজে গিয়ে কেন বলছো না তোমার আদরের মেয়েকে? ভুলে যেও না, ও তোমারই রক্ত, যেটাও একদম তোমার মতোই পেয়েছে। আমি বাবা পারবো না ওই মেয়ে আর মেয়রের মাঝখানে পড়ে ঝাড়ি খেতে। স্ত্রীর পাল্টা জবাবে তের বাবা অর্থাৎ সুগা বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠলো, ঠিক আছে ফাইন, চলো দুজনে একসাথে গিয়ে ওকে বোঝাই আমাদের মেয়ে, অন্তত আমাদের কথা তো ফেলবে না। তের মায়ের সায় দিয়ে উঠে দাঁড়ালো। তারা পা বাড়াবে তের ঘরের দিকে। ঠিক তখনই ঘর থেকে বের হলো তে। বাবা মা দুজনে যেন ভূত দেখার মতো চমকে উঠে ঝটফট সোফায় বসে পড়লো। তাদের এই অস্বাভাবিক আচরণ দেখে তে ফুরুকুসকে তাকালো। সন্দেহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা আমাকে দেখে এভাবে চমকে উঠলে কেন? কি হয়েছে? তের মা মুখে একটা হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলল, আরে না না, তুই ঘুম থেকে উঠেছিস, তা রেডি হবে না? ভার্সিটি যাবে না আজ? তে ধীর পায়ে এগিয়ে এসে মায়ের পাশে সোফায় বসলো। ভাবলেশহীনভাবে ফোনের স্ক্রিনে আঙুল চালাতে চালাতে অত্যন্ত শান্ত স্বরে বলল, না আর যাব না, বিকেল আমাকে দেখতে আসবে। তৈরি হওয়ার একটা ব্যাপার আছে না? এই কথা শোনা মাত্রই তের মা বাবা যেন আকাশ থেকে পড়লো। বিস্ময় তাদের চোখ চড়ক গাছ। মানে তুই আগে থেকেই জানিস আর তুই রাজি? তাদের কথা শেষ হওয়ার আগে তে পুনরায় গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। এটা যেন খুব স্বাভাবিক কোনো বিষয় এমন ভঙ্গিতে বলল, আচ্ছা মা, আজ কী শাড়ি পরলে ভালো হবে বলো তো? কিন্তু আমি তো শাড়ি সামলাতে পারি না, তবে দেখি কী পরা যায়, তা নিয়ে একটু ভাবতে হবে। কথাটা শেষ করে তে ধীর পায়ে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন এক নিস্তব্ধ নীরবতা। তের বাবার মা বিমূঢ় হয়ে একে অপর দিকে তাকালো। কিছুক্ষণ নীরব থাকার পর তারা একসাথে বলে উঠল, এ কি সত্যিই তাদের মেয়ে? বিকেলবেলা জাংকুক এখন তেদের ড্রয়িং রুমে বসে। পাশে তার বাবা মা, দুই পরিবারের বড়রা একে অপর সাথে গল্পে মেতেছেন। পরিবেশটা বেশ উৎসব মুখর, কিন্তু জাংকুকের ভিতরে চলছে এক অন্যরকম দহন। সে বারবার অস্থির হয়ে তের রুমের দরজা দিকে তাকাচ্ছে। তার ডান পাটা অবাধ্যের মতো বারবার নড়ছে। রাজনীতির মাঠে এর চেয়েও জটিল আর সংকটময় মুহূর্তে সে অবলীলা সামনে নিয়েছে, কিন্তু আজ নিজের হৃদস্পন্দনের উপর তার কোনো নিয়ন্ত্রণই নেই। হঠাৎ ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। জাংকুক তাকিয়ে দেখলো জেমিন তেকে নিয়ে এগিয়ে আসছে। গাঢ় খয়েরি রঙের জামা পরেছে। সেই রঙে তার গায়ের উজ্জ্বলতা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। তাকে দেখে জাংকুকের হাতটা আনমনে নিজের বুকের বাঁ পাশে চলে গেল। পরিস্থিতি বুঝতে পেরে সে নিজেকে সামনে দ্রুত ঝাড়া দিয়ে সে সোজা হয়ে বসলো। মেয়র জীবন জাংকুককে এখন কোনোভাবেই দুর্বল দেখালে চলবে না। জাংকুকের মা পরম মমতায় তেকে টেনে নিজের পাশে বসালেন। জাংকুকের বাবাকে এসে গলা পরিষ্কার করে মূল প্রসঙ্গে এলো, দেখো মা, তোমাকে আমাদের অনেক আগে থেকেই পছন্দ। আগেও একবার বিয়ের আলোচনা উঠেছিল, কিন্তু পরিস্থিতি তখন অনুকূলে ছিল না। যাই হোক, জাংকুক এবার নিজে থেকে বিয়েটা করতে চাইছে। আগেরবারে সেই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ও সত্যিই মনে মনে লজ্জিত। এখন তুমিই বলো মা, তুমি কি চাও? উপস্থিত সবাই এখন তের উত্তরের অপেক্ষায় রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। জাংকুক তার প্ল্যান বি মাথায় সেট করে রেখেছে। তে যদি সরাসরি না বলে দেয়, তবে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তা সে জানে, কিন্তু ভিতর ভিতর তারও ভীষণ ভয় করছে। তে তার ঠোঁটের কোনো এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। উপস্থিত সবার উপর একবার দৃষ্টি বুলিয়ে সে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, আঙ্কেল, বিয়ে তো কোনো সামান্য ব্যাপার নয়, এটা পুরো জীবনের একটা সিদ্ধান্ত, যা হুট করেই নেওয়া যায় না। আপনারা আমাকে ভাবার জন্য কিছুটা সময় দিন, আমি সবটা ভেবে পরে জানাবো। তের এই উত্তরে ঘরের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। অন্তত সে সরাসরি রিজেক্ট করে দেয়নি। জাংকুকের বাবাও খুশি মনে বলল, কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন সময় লাগে তুমি নাও, আমরা তোমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। তে এবার সরাসরি জাংকুকের চোখের দিকে তাকালো। জাংকুকও তার দিকেই তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে জাংকুকের ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্তের কথা শুনে মুহূর্তে জাংকুকের চোয়ার শক্ত হয়ে এলো। মেয়রের গম্ভীর স্বরে সে বলে উঠল, আমি এখনই আসছি। ফোনটা কেটে জাংকুক সবার উদ্দেশ্যে একটু সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আমাকে এখন যেতে হবে, খুব জরুরি একটা কাজ পড়েছে, ডোন্ট মাইন্ড। ঘর থেকে বের হওয়ার আগে জাংকুক সকলের আড়ালে থেকে একটা চোখ টিপ মেরে হাসলো। সেই হাসিতে যেন এক বিজয়ী বিজয় দিতে ছিল। জাংকুক চলে যেতেই তুই তাদের দাস চেপে মনে মনে বলল, মেয়র, তোকে এবার কীভাবে শাস্তি করি, তুই শুধু সেটা দেখ।
রাতের নিস্তব্ধতা চিরে জাঙ্কুকের কাজ শেষ হতে হতে আজ বেশ দেরি হয়ে গেল। শহরের রাস্তায় তখন ল্যাম্পপোস্টের হলুদ আলো ছাড়া আর কেউ নেই। জাঙ্কুক আজ তার দামি গাড়িটা ড্রাইভারের জিম্মায় ছেড়ে দিয়ে একাই হাঁটতে শুরু করেছে। রাতের শীতল হাওয়া তার তপ্ত মস্তিষ্কে কিছুটা আরাম দিচ্ছে। হঠাৎ তেদের বাড়ির সামনে এসে জাঙ্কুকের পা দুটো যেন আপনা আপনি থেমে গেল। তার নিজেরও জানা নেই এত রাতে সে এখানে কেন এলো। দোতলার ওই অন্ধকার জানলাটার দিকে তাকিয়ে জাঙ্কুক এক গভীর টান অনুভব করলো। পকেট থেকে ফোন বের করে সে কাঙ্ক্ষিত ম্যাডাম জি নাম্বার ডায়াল করলো সে। রাত তখন ঘড়ির কাঁটায় প্রায় 3টা। তে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ ফোনের তীব্র শব্দে তার ঘুমটা ভেঙে গেল। চোখ না খুলে চরম বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে ওপাশে থাকা মানুষটার পরিচয় না জেনে বলে উঠল, হ্যালো, কে? তে সেই ঘুমে জড়ানো নিঃশব্দ কণ্ঠস্বরটি ফোনের স্পিকার পেরিয়ে সরাসরি জাঙ্কুকের হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করলো। জাঙ্কুক যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রাস্তার ধারের দেয়ালটায় পিঠ ঠেকিয়ে এক হাতে বুকের উপর রেখে উন্মুক্ত গলায় গাইতে শুরু করলো, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। জাঙ্কুক নিজের আবেগে এতটাই মশগুল ছিল যে সে ভুলে গিয়েছিল এটা একটা আবাসিক এলাকা। ঠিক তখনই পাশে জানলা দিয়ে এক মহিলা আর্তচিৎকার করে উঠলেন, ওরে কার কে জ্বলে রে, তোরা তাড়াতাড়ি ওঠ, আগুন লাগলো রে। মহিলার গগন বিদায়ী চিৎকারে জাঙ্কুকের রোমান্টিক ঘর মুহূর্তে কেটে গেল। সে থতমত খেয়ে দ্রুত সেখান থেকে সরে আসতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বলতে লাগলো, তোর মেয়র হয়ে পড়ছে মহাবিপদে। এই পাবলিকের জ্বালায় মানুষ একটা মনের ফিলিংসে প্রকাশ করতে পারবে না, শান্তি নেই। ওদিকে ফোনের ওপাশে তের ঘুম তখন চোখ থেকে উড়ে গেছে। ওপাশে ঘটে যাওয়া প্রতিটি নাটকীয় মুহূর্ত তার কানে পরিষ্কার পৌঁছেছে। তার দম ফেটে হাসি আসছে। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেয়ে বাড়ির সে মুখ গুজে সে কোনো মতে নিজের হাসির শব্দ চেপে রাখার চেষ্টা করছে। জাঙ্কুক নিরাপদ। দ্রুত গিয়ে আবার ফোনটা কানে নিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে সে বলে উঠল, হ্যালো তে, শুনতে পাচ্ছেন? হ্যালো। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে জাঙ্কুক বিরক্ত হয়ে কলটা কেটে দিল। কল কাটতেই তে আর নিজেকে সামলাতে পারল না। অন্ধকার ঘরে খিলখিল করে শব্দ করে হেসে উঠল সে। হাসতে হাসতে চোখের কোণে পানি চলে এসেছে। ও আল্লাহ, এটা আবার মেয়রের কোন রূপ দেখলাম, পরম যায় জ্বলিয়ে রে, সিরিয়াসলি। পরের দিন গেটের সামনেতে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট ধরে। রোদের তেজে তার ফর্সা কপালটা ঘামতে শুরু করেছে। জেমিনির কোনো পাত্তা নেই। তে ঠিক করলো জেমিনি এবার সামনে আসুক, ওর একদিন কি আমার একদিন। ঠিক তখনই জেমিন একরকম দৌড়তে দৌড়তে এসে তের সামনে দাঁড়ালো। তে মুখ ফুলে কিছু বলতে যাবে, অমনি জেমিন জাদু করার মতো পেছন থেকে এক গুচ্ছ টকটকে লাল গোলাপ তের চোখের সামনে ধরলো। মুহূর্তে তের সব রাগ যেন ধুলোর মতো উড়ে গেল। তার ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। জেমিন হাঁপাতে হাঁপাতে বলল, সরি রে দোস্ত, রেডি হতে একটু দেরি হয়ে গেল, প্লিজ রাগ করিস না। তে ফুলগুলো হাতে নিয়ে ঘ্রাণ নিতে নিতে বলল, আজ এই ফুলগুলোর জন্য বেঁচে গেলি, নয়তো তোকে আমি মেরেই ফেলতাম। জেমিন হেসে তেকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তো, আমার সুইটি ফুল পেলে সব কিছু ভুলে যায়। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক বের হচ্ছিল। পরে তার নেভি ব্লু কালারের একটি দামি পাঞ্জাবি, হাত দুটো কবজি পর্যন্ত ফোল্ড করা, চোখে সানগ্লাস আর কাঁধের উপর রাজকীয় ভঙ্গিতে রাখা সেই বিখ্যাত চাদরটি তার ব্যক্তিত্বকে যেন এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। পাশে থাকা পিয়ে শোভিনকে কোনো এক ফাইলের বিষয়ে কড়া নির্দেশ দিচ্ছিল সে। হঠাৎ জাঙ্কুকের নজর গেল গেটের ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকা পিয়ের দিকে। তে সেই নিষ্পাপ হাসি দেখে জাঙ্কুকের গম্ভীর পাথরের মুখটা পলকেই নরম হয়ে এলো। সে চশমাটা একটু সরিয়ে বলে উঠল, দেখ শোভিন, তোর ভাবি ফুল পেয়ে কতটা খুশি হয়েছে। সে রিয়েলি লাভস ফ্লাওয়ার। শোভিন জাঙ্কুকের কথা সায় দিয়ে আমতামতা করে বলল, জি স্যার, তাই তো দেখছি, ম্যামের তো ফুল অনেক পছন্দ। ব্যাস, এই কথা শোনা মাত্রই জাঙ্কুকের মেজাজ বিগড়ে গেল। সে তড়িৎ গতিতে ঘুরে শোভিনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠল, ওই শয়তান, তোর সাহস তো কম নয়, তুই আমার হুবু বউর দিকে কেন তাকাবি? একদম চোখ তুলে নিব, খবরদার। ওদিকে একবার তাকালে চাকরি থাকবে না। শোভিন বেচারা হা করে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, আজিব তো, নিজে দেখতে বললো, এখন আবার চোখ তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। জাঙ্কুক আবার তের দিকে তাকালো। এবার তার মনে হলো জেমিন যে কটা ফুল দিয়েছে তাতে তার মন ভরেনি। সে শোভিনকে তাড়া দিল, এই শোভিন, এক কাজ কর, তোর ভাবির জন্য আরও এক গাদা ফুল নিয়ে আয়, ও আরও বেশি খুশি হবে। শোভিন জি স্যার বলে ফুল আনতে এক পা বাড়াতে জাঙ্কুক আবার খেকে উঠল, থাম, তুই কেন যাবি? আমার হুবু বউকে আমি নিজে ফুল এনে দেবো, তুই যাওয়ার কে? সর এখান থেকে। কথাটা বলি মেয়র সাহেব দম্ভ ভরে বাগানের দিকে চলে গেলেন। শোভিন অসহায়ের মতো আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, স্যারের বাসা স্যার, নেহাত আপনার পার্সোনালিটির ফ্যান আমি, নয়তো আপনার বিরোধী দলের দরকার ছিল না, আমি নিজেই আপনাকে কাঁচা চিবিয়ে খেতাম।
নিজেই বলে আবার নিজেই চেতে, আজব পাবলিক। কিছুক্ষণ পর জাঙ্কুক 2 হাতে ভর্তি এক বিশাল ফুলের স্তূপ নিয়ে হাজির হলো তেয়ের সামনে। তে হঠাৎ সামনে এতগুলো ফুল দেখে থমকে গেল। জাঙ্কুক দাঁত বের করে একগাল হেসে বলল, ফর ইউ ম্যাডাম জি। তে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, এসব কি? জাঙ্কুক খুব ইনোসেন্ট ভাবে জবাব দিল, ফুল। তে এবার দাঁতে দাঁত চেপে ধরা গলায় বলল, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এত ফুল দিয়ে আমি এখন কি করব? আমি ভার্সিটি যাচ্ছি, সেখানকে আমি ফুলের দোকান দেব? জাঙ্কুক এবার একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। সবিন কাছে আসতেই জাঙ্কুক নিজের ইগো বাঁচাতে সবিনের মাথায় একটা মৃদু টোকা দিয়ে ধমক দিয়ে বলল, তোর কমন সেন্স কবে হবে রে সবিন? তোকে আগেই বলেছিলাম তোর ম্যাম এখন ভার্সিটি যাবে, এত ফুল নিয়ে কি করবে? এখন শুনলি তো কথা। তে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে জেমিনকে টেনে নিয়ে গাড়িতে উঠে পড়লো। তে চলে যেতে জাঙ্কুকের মুখে হাসি উধাও। সে পুনর্হাসে গম্ভীর মেয়র হয়ে সবিনকে অর্ডার দিল, তোর ম্যামের বাসায় এই সব ফুল পাঠিয়ে দিয়ে জলদি অফিসে আয়, 1 মিনিটও দেরি যেন না হয়। জাঙ্কুক গটগট করে নিজের গাড়িতে উঠে চলে গেল। আর বেচারা সবিন মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ ধৈর্য দাও, এমন বসের সাথে থাকলে আমার হার্ট অ্যাটাক নিশ্চিত। জেমিন, তোকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি আর একদিনও তোর বাসা আমাকে যেতে বলেছিস তবে খবর আছে। তাতে দাঁত চেপে বলে উঠল তে। অপরদিকে জেমিন অনবরত হেসেই যাচ্ছে। উফে দে, তুই কী জাদু করলে আমার ভাইকে বলতো, যে জীবন জাঙ্কুক পুরো শহরকে নিজের হাতের ইশারায় নাচায়, সেই গম্ভীর পাথরের মূর্তিটা তোর সামনে এসে আস্ত একটা জোকার হয়ে গেল। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। তে জেমিনের কথায় পাত্তা না দিয়ে অ্যাসাইনমেন্ট করতে লাগলো। টানা 1 ঘন্টার লেকচার শেষ করে তে তখন করিডোর দিয়ে ক্যাফেটেরিয়ার দিকে এগোচ্ছিল। হঠাৎ তার মাথায় তীব্র যন্ত্রণা। ইদানিং তার মাইগ্রেনের ব্যথাটা আরও বেড়েছে। জেমিন এখনও ক্লাসে আটকা, তাই সে একাই কফি খেতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করিডোরের নির্জন মোড়ে তার পথ আটকে দাঁড়ালো 3-4 জন সিনিয়র মেয়ে। এদের লিডার হচ্ছে লিজা, যে কিনা নিজেকে এই ভার্সিটির অঘোষিত কুইন মনে করে। অবশেষে আজ তোকে একা পেলাম তে, সবসময় তো ওই মেয়রের বোনের সাথে থাকিস, তাই বেঁচে যাস। আজ তোকে এমন উচিত শিক্ষা দেব যে কোনো দম্পতিকে বাঁচাতে পারবে না। লিজার কথাতে ভুরুকুসকে তাকালো। সে জানে এই মেয়েগুলো ঈর্ষার বর্ষবর্তী হয়ে তাকে অকারণে ঘৃণা করে। লিজা আরও 1 পা এগিয়ে তাচ্ছিল্য স্বরে বলল, তোর এই রাজকীয় অ্যাটিটিউড আমার সহ্য হয় না। আমরা তোর সিনিয়র, নিয়ম অনুযায়ী আমাদের পা ধরে পড়ে থাকার কথা তোর। যা বলবো ঠিক তাই করবি, নয়তো এই ভার্সিটিতে টিকে থাকা তোর জন্য কঠিন হয়ে যাবে। তে কিছু বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। তার চোখের চাহনি মুহূর্তে বদলে গেল। সে এক করুণ আর অসহায় ভঙ্গিতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাদের কি ক্ষতি করেছি আপু? তোমরা কেন সবসময় আমার পেছনে লাগো? এর আগেও তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমাকে র্যাগিং করার চেষ্টা করেছো। তে ছলছল চোখ আর অসহায় আত্মসমর্পণ দেখে লিজা উচ্ছ্বাসে ফেটে পড়ল। সে ধমক দিয়ে বলল, বেশ করেছি, এতদিনে তবে লাইনে এলি। শোন, এভাবেই বিয়ানের মতো মেয়ময় করবি। এখনই ধর আমাদের অ্যাসাইনমেন্টের ফাইলগুলো সব শেষ করবি, তারপর আমাদের ফরমেশ খাটবি, আর তারপর আপনাদের এই ভার্সিটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার ব্যবস্থা করব। পেছন থেকে আসা গম্ভীর কণ্ঠস্বর শুনে মেয়েগুলো কলেজে যেন শুকিয়ে গেল। তারা চট করে ঘুরে তাকিয়ে দেখলো স্বয়ং প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছেন। তার মুখ রাগে লাল হয়ে আছে। প্রিন্সিপাল স্যার কড়া গলায় বলে উঠল, এখনই আমার রুমে আসুন। প্রিন্সিপাল স্যার চলে যেতে তেজ চোখের পানে হাত দিয়ে বুঝত। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে সে অত্যন্ত স্বাভাবিক স্বরে বলল, মাঝে মাঝে কিছু ট্রিক্স কাজে লাগাতে হয় আপু, শুধু মুখের তর্কের চেয়ে সঠিক চাল মারাত্মক কাজ দেয়। লিজা হতভম্ব হয়ে বলল, তার মানে তুই আগে থেকে জানতে প্রিন্সিপাল স্যার এখানে আছেন? তুই পুনরায় বাঁকা এসে বলল, আমি কিনতেও আমার পিছনে কেউ লাগতে আসলে আমি সময় মতো আর সঠিক জায়গায় ধরি। আজ থেকে এই শিক্ষাটা মনে রাখলে তোমাদেরই মঙ্গল। তুই আর 1 মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে গেল। পিছনে ফিরে গেল। ক্যাফেটেরিয়ার চেয়ারে বসে তে সবে কফিতে প্রথম চুমুক দিতে যাবে, অমনি পেছন থেকে কেউ তাকে সজোরে জড়িয়ে ধরলো। তে চমকে উঠে দেখলো জেমিন। মেয়েটা এমনভাবে হাঁপাচ্ছে যেন অলিম্পিকে সোনা জিতে দৌড়ে এসেছে। তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি রে, এভাবে যান হাতে নিয়ে হাঁপাচ্ছিস কেন? পেছনে কি পুলিশ লেগেছে? জেমিন দম নিতে নিতে বলল, আরে তে, তুই কি পুরো ভুলে গেছিস? আর মাত্র 2 দিন পর ভার্সিটির প্রোগ্রাম, তোকে যে আর্ট কম্পিটিশনের জন্য পেন্টিং জমা দিতে হবে। তুই তো এখনো শুরু করিসনি। কথার শোনা মাত্রই তেল কফি খাওয়ার শখ মিটে গেল। তার টনক নড়লো। হাতের কফিটা কোনো মতে টেবিলে রেখে সে উঠে দাঁড়ালো। সর্বনাশ, আমি তো একদম মাথা থেকে ঝেড়েই ফেলেছিলাম। এখনই বাসায় যাচ্ছি।
আজ রাত থেকে শুরু করতে হবে। তে ব্যাগটা কাঁধে নিতে জেমিনও পা বাড়ালো। আমিও যাই তোর সাথে। তে তৎক্ষণাৎ ঘুরে জেমিনের কপালে আঙুল ঠেকে ধমকে উঠল, এক থাপ্পড় মারবো। তুই গেলে ক্লাসের নোটগুলো আমাকে কে দিবে? তোর ভাই দেবে? তুই ক্লাসে থাক, আমি গেলাম। জেমিন হনহনিয়ে বেরিয়ে যেতেই বেচারা জেমিন কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে রইল। কিন্তু পরক্ষণেই তার ঠোঁটের কোণ একটা দুষ্ট হাসি ফুটে উঠল। সে পকেট থেকে ফোন বের করে খুব দ্রুত হাতে একটা মেসেজ টাইপ করলো। ফোনের স্ক্রিনে একটা নাম সেভ করা, মাই হিরো। মেসেজটা গেল। কি ব্যাপার মাই হিরো, কি করছেন এখন? শহরের এক নিরিবিলি অভিজাত পাড়ার বিশাল এক ডুপ্লিকেট বাড়ি। রুমের ভেতরে এসে চলছে মৃদুর শব্দে। টেবিলের উপর ল্যাপটপ খোলা, সেখানে কিছু ফাইল নিয়ে গভীর মনোযোগে কাজ করছিল এক যুবক। তার চেহারায় আভিজাত্য আর চোখের চাহনিতে এক অদ্ভুত স্থিরতা। হঠাৎ ফোনের নোটিফিকেশন টোনে তার মনোযোগ ভাঙল। কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতেই দেখলো মেসেজ এসেছে। কন্ট্যাক্ট লিস্টে নামটা সেভ করা, মেন্টাল জেমিন। মেসেজটা পড়ে যুবকটি এক দীর্ঘ শ্বাস ফেলল। হতাশ হয়ে চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়ল সে। নিজের দু হাত দিয়ে মুখ ঢেকে বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটাও না। তোমার আম্মাকে বলো, তোমার আব্বাকে বলো, তোমার বিয়ের বয়স হয়ে গেছে, হয়ে গেছে। যুবকটি ফোনের ওপরে জেমিনের এই উদ্ভট গান শুনে কয়েক মুহূর্তের জন্য স্তম্ভ হয়ে রইল। মেসেজ দেওয়ার 5 মিনিট পরও যখন কোনো রিপ্লাই এলো না, তখন জেমিন বারবার ফোন করে বিরক্ত করতে থাকে যুবকটিকে। অবশেষে বাধ্য হয়ে ফোন ধরে জেমিনের এই উদ্ভট গান গেতে হয়। জেমিন উপাস থেকে কোনো উত্তর না পেয়ে উচ্ছ্বাসিত গলায় বলে উঠল, কি ব্যাপার হিরো, গান শুনে কি একদম ফিদা হয়ে গেলেন? যুবকটি এবার দীর্ঘশ্বাস ফেলল। বুক চিরে আসা সেই দীর্ঘশ্বাস মিশেছিল একরাশ অসহায়ত্ব। সে চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। তারপর নিজেকে শান্ত করতে বিড়বিড় করে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সে ধমকে সুরে বলতে শুরু করলো, এই মেয়ে, তোমার সমস্যাটা ঠিক কোথায়? আমি তোমাকে বাংলা ভাষা বোঝাতে পারছি না। কতবার বলেছি আমাকে এইভাবে ডিস্টার্ব করবে না। আমি তোমার ভাইয়ের শত্রু হই, কোনো পাড়ার মজনু নই। একটু তো সম্মান দাও। যুবকটি থামলো না, গলা ছাড়া আরও এক পর্দা চড়িয়ে বলল, তোমার ভাই জিউন জাঙ্কু যদি একবার জানতে পারে যে তার পরম শত্রু এই সায়নের সাথে তার আদরের বোন কথা বলছে, তবে সে তোমাকে আস্ত রাখবে না। ও যে কতটা ভয়ানক তা কি তোমার ধারণা আছে? একটানে কথাগুলো বলে সায়নও জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সে ভাবলো এবার হয়তো জেমিন ভয় পাবে, অন্তত লজ্জিত হবে। কিন্তু জেমিনের ডিকশনারিতে লজ্জা বা ভয় বলে যে কোনো শব্দই নেই। জেমিন এবার আরও দ্বিগুণ উত্তেজনায় খিলখিল করে হেসে উঠল। ওয়াও হিরো, জাস্ট ওয়াও। আপনার বকাটাও এত সুন্দর করে দেন, কি ইউনিক স্টাইল। বিসমিল্লাহ সহিত বকা দিলেন। আল্লাহ, আমি তো আপনার আরও বড় ফ্যান হয়ে গেলাম। সায়ন এবার কপালে হাত দিল। তার মনে হচ্ছে সে কোনো গোলক ধারায় আটকে গেছে। নির্বিড় করে বলল, আল্লাহ, এ কোন মেন্টালের পাল্লায় পড়লাম। জেমিন ওপাশ থেকে সায়নের বিড়বিড়ানি শুনে দুষ্টুমি ভরা হাসিতে বলল, মেন্টাল বলছেন কেন হিরো? বলুন আপনার ফিউচার বউ। বলি জেমিন ফোনটা কেটে দিল। সায়না ফোনের স্ক্রিন দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। সে বুঝতে পারছে না এই মেন্টাল মেয়েটাকে সে কিভাবে তার জীবন থেকে দূরে রাখবে। কি অদ্ভুত ব্যাপার হলো। ফোনটা রেখে দেওয়ার পর যখন সে আবার জেমিনের প্রোফাইল পিকচারের দিকে তাকালো, তখন তার চোখে বিরক্তির বদলে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, আস্ত একটা মেন্টাল। এদিকে জাঙ্কুক তার অফিসে পা রাখতে চারপাশে সকলের কোলাহল একেবারে স্তব্ধ হয়ে গেল। মুহূর্ত আগেও যেখানে ফিসফাস আর গুঞ্জন ছিল, সেখানে এখন এক থমথমে নীরবতা। সারাদিনে নিজের আপন মানুষদের সাথে সে যতই দুষ্ট মেয়ের হাসি ঠাট্টা করুক না কেন, বাইরের পৃথিবীর কাছে মেয়র জীবন জাঙ্কুক মানেই একটা জীবন্ত আগ্নেয়গিরি, গম্ভীর রাগী আর নিয়ম শৃঙ্খলার এক কঠোর প্রতিচ্ছবি। জাঙ্কুক তপ্ত পায়ে হেঁটে গিয়ে নিজের রাজকীয় চেয়ারটায় বসলো। তার প্রতিটি মুভমেন্টে এক ধরনের রাজকীয় আভিজাত্য আর শাসনের ভার। পাশে দাঁড়িয়ে থাকা শোভিনকে কেবল চোখের ইশারায় সামান্য সংকেত দিল সে। সংকেত পাওয়া মাত্রই শোভিন দরজার বাইরে অপেক্ষারত শহরের গণ্যমান্য ব্যক্তিদের ভেতরে ঢোকার অনুমতি দিল। একে একে সবাই ঢুকে ঘরে সিটে বসলো, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সবার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তারা জানে বাঘের ডেরায় কোনো ফুলকলি রক্ষে নেই। আজ বড় কোনো ঝড় বয়ে যাবে, তা তাদের অভিজ্ঞ মন আগে ভাগে টের পাচ্ছিল। জাঙ্কুক ধীরে ধীরে তার চোয়ালটা ঘোরালো। তার তীক্ষ্ণ এবং জ্বলন্ত দৃষ্টি গিয়ে স্থির হলো ঠিক সামনে বসা বিজনেসম্যান মিস্টার আব্বাসের উপর। আব্বাসের কপালে ঘামের রেখা স্পষ্ট হয়ে উঠেছে, হাতের আঙুলগুলো কাঁপছে অনবরত। নিস্তব্ধতা চিরে হঠাৎ বজ্রকণ্ঠে গর্জে উঠল জাঙ্কুক,
আপনার সাহস কি করে হয় আমি বেঁচে থাকতে এত বড় দুর্নীতি করার? কথা শেষ করেই জাঙ্কুক বিদ্যুতের বেগে নিজের ড্রয়ার থেকে পার্সোনাল লাইসেন্স রিভলভারটা বের করলো। সোজা মিস্টার আব্বাসের কপালে সেটি ঠেকিয়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় অবৈধ ব্যবসা করার? তোর কি মরার ভয় নেই, নাকি তুই ভুলে গেছিস এই জিউং জাঙ্কুক আসলে কে? ভয় মিস্টার আব্বাস হিতাহিত জ্ঞান হারিয়ে চেয়ার থেকে ধপ করে পড়ে গিয়ে জাঙ্কুকের পা জড়িয়ে ধরলো। হাওয়া করে কাঁপতে কাঁপতে বলল, স্যার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন, আর কখনো এমন হবে না। জাঙ্কুকের জ্বর শক্ত হয়ে গেল, নিচে স্বরে কিন্তু তীক্ষ্ণভাবে বলল, আমার কাছে শয়তানদের জন্য কোনো ক্ষমা নেই। আগামী 2 ঘন্টার মধ্যে তোর এই নোংরা সিন্ডিকেটের সাথে জড়িত সকলের নাম আমার চাই, নয়তো এই কপালটা ছিদ্র হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। এক হ্যাঁচকা ধাক্কায় তাকে দূরে সরিয়ে দিয়ে ক্রূর দৃষ্টিতে পুলিশের দিকে তাকে আদেশ দিল, একে নিয়ে যাও। অতঃপর পুলিশ অফিসার জি স্যার বলে প্রায় টেনে হিঁচড়ে তাকে নিয়ে গেল রুম থেকে। জাঙ্কুক সবার দিকে পুনরায় হুঙ্কার দিয়ে বলল, এর অবস্থা আশা করে সবাই দেখেছেন, যে সত্যের পথে ন্যায়ের পথে থাকবে এই মেয়র জিউং জাঙ্কুক তার সাথেই থাকবে, অন্যথায় তার ধ্বংস এই মেয়রের হাতেই হবে। আন্ডারস্ট্যান্ড? সবাই একসাথে হ্যাঁ স্যার বলে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে কক্ষ ত্যাগ করলো। অফিসের সেই তপ্ত মেজাজ থেকে জাঙ্কুক এখনও নামতে পারেনি। তার ডুপ্লেক্স বাইরের জিম সেকশনে এখন কেবল ভারী নিঃশ্বাসের শব্দ আর পাঞ্চিং ব্যাগের উপর সজোরে আঘাতের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। ঘামে ভেজা তার শরীর থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। শেষবারের মতো এক শক্তিশালী পাঁচ দিয়ে সে থামল। চেয়ারে বসে এক ঢোক পানি খেয়ে কপাল থেকে চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিল। হঠাৎ তার এক শয়তানি বুদ্ধি মাথায় চাপলো। পকেট থেকে ফোনটা বের করে এই উইং দিয়ে নিজের একটা সেলফি তুলল সে। সেই ছবিটা যেমন ছিল পুরুষের দম্ভ, তেমন ছিল এক অদ্ভুত আকর্ষণ। কোনো কিছু না ভেবেই সে ছবিটি সিন করে দিল তেকে। ওদিকে তে তখন পড়ার টেবিলে ঝুঁকে ক্যানভাসে তুলে শেষ আঁচড় দিচ্ছিল ফোনে টুং করে ওঠার শব্দে। তার মনোসংযোগে ব্যাঘাত ঘটল। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়েই তার শ্বাস যেন থমকে গেল। অবাধ্য মনটা মুহূর্তের জন্য বিদ্রোহ করে বসলো। নিজের অগোচরই ঠোঁট গলে বেরিয়ে এলো মাশাল্লাহ। পরক্ষণেই সম্বিত ফিরল তার। ছিতে, তুই কি পাগল হয়ে গেছিস? ঠিক তখনই স্ক্রিনে একটা মেসেজ এলো। উফ, বুঝলেন তে, ভীষণ চিন্তায় আছি। কোনোদিন না আমার রূপের আগুনে পুরো শহর পুড়ে যায়, সঙ্গে আপনার মনটাও গলে যায়, তবে তো সামলানো দায় হবে। তে হতভম্ব হয়ে চেয়ে রইল। এই কি সেই গম্ভীর মেয়র? লোকটা কি ঢং করার ট্রেনিং নিয়েছে? সে হাসবে কি রাগ করবে বুঝে ওঠার আগে দেখলো জাঙ্কুক ছবিটি ডিলিট ফর এভরিওয়ান করে দিয়েছে। তে ফুরুকুসকে তাকালো, মনে মনে ভাবলো, ইচ্ছে করে ছবি পাঠিয়ে আবার ডিলিট করা? নাটক করছে মেয়র সাহেব। আঙুলগুলো যেন নিজের বসেই নেই। সে দ্রুত টাইপ করলো, আবার ঢং করে ডিলিট করলেন কেন? মেসেজটা সিন হওয়া মাত্রই ওপাশে জাঙ্কুক সোফায় গা এড়িয়ে দিয়ে শব্দ করে হেসে উঠল। সে চট জলদি উত্তর দিল, ছিতে, আমি তো ভেবেছিলাম আপনি অনেক ইনোসেন্ট। আপনি তো দেখছি আমার ছবি গ্যালারিতে সেভ করে বারবার দেখার মতলব আসছেন। উফ, আপনি তো কম দুষ্ট নন। তের মুখটা অপমানে আর লজ্জায় লাল হয়ে গেল। নিজের উপরে এখন তার ঘৃণা হচ্ছে। কেন সে মেসেজ দিতে গেল? সে হিতাহিত কেন হারিয়ে টাইপ করলো? মোটেও না, আপনি ভুল বুঝছেন মেয়র সাহেব। আস্তাগফিরুল্লাহ, বিশ্বাস করুন আমার মনে একদমই এমন কোনো কুমতলব ছিল না। জাঙ্কুক এবার ঠোঁট কামড়ে হাসে ফোনের স্ক্রিনে থাকা তের ছবিটা বুকের কাছে টেনে নিল। তের এই মুহূর্তের ফেসিয়াল রিয়াকশন তার খুব দেখতে ইচ্ছে করছে। নিশ্চয়ই খুব কিউট লাগছে। এতক্ষণে জাঙ্কুকের রাগ পুরোই কমে গেছে। অপরদিকে তে রাগে বালিশে ঘুষি মারছে। শয়তান, অসভ্য মেয়র কোথাকার। আল্লাহ, আমি কেন ছবিটা ডিলিট করার কথা বলতে গেলাম? সকালটা 10টা দিনের মতোই শান্ত হতে পারত, কিন্তু জাঙ্কুকের বাবা মিস্টার আরএম সাহেবের রুমের আবহাওয়া বেশ তপ্ত। সে হাতে একটি গল্পের বই নিয়ে সোফা অ্যাশ করে বসে আছেন। তবে তার মনোযোগ বইয়ের পাতা যতটা, তার চেয়ে বেশি চশমার উপর দিয়ে বারবার আর চোখে নিজের স্ত্রীকে পর্যবেক্ষণে। মিসেস জিন গত 8 ঘন্টা ধরে ঝড়ের বেগে সারা ঘর তছনছ করছেন। আলমারির ড্রয়ার থেকে শুরু করে টেবিলের নিচ কোনো জায়গায় বাদ যাচ্ছে না। তার কপালে চিন্তার ভাঁজ আর চেহারা স্পষ্ট বিরক্তি। এক পর্যায়ে আর না পেরে তিনি সমস্ত শক্তি সঞ্চয় করে মিস্টার আরএমের ঠিক সামনে এসে দাঁড়ালেন। তুমি কি সোজা কথায় বলবে আমার ডায়েরিটা কোথায় লুকিয়ে রেখেছো? আমি কি করে জানবো? তোমার জিনিস তুমি হারাবে আর দোষ হবে আমার। আরএম নাম ধরে এই ডাক নামটা ডাকা মানেই বিপদ সংকেত। আরএম সাহেব এবার বইটা বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। তার চোখে মুখে এবার একটু দুষ্টমি আর অভিযোগের মিশেল। বলবো না, সারাদিন ওই সাইপাস ডায়েরিটা নিয়ে পড়ে থাকো, আমাকেও তো একটু সময় দিতে পারো নাকি? জিনের ধৈর্য এবার পুরোপুরি ভেঙে গেল। তিনি কোনো কথা না বাড়িয়ে সরাসরি আক্রমণ করলেন।
আরেমের চুলের উপর। ওই বেটা, তোর কি বড় বয়সে ভীমরতি হয়েছে? তোকে সময় দেই না মানে তাড়াতাড়ি বলবি ডায়েরি কোথায়, নাকি আরো জোরে টান দিব। আসামিক এই হামলায় আরেম কুকড়ে গেলেন, ব্যথায় চিৎকার করে বলতে লাগলেন, ছাড়ো ছাড়ো। আবার তুমি থেকে তুই টেনে মেয়েলে, ছেলেমেয়েরা বড় হয়েছে, 2 দিন পর ঘরে নতুন বৌমা আসবে, তখন কি বৌমার সামনে আমাকে এভাবে মারবে নাকি? জিন সারার পাত্রী নয়, হাতের মুঠো আরো শক্ত করে বললেন, না বৌমার সামনে মারবো না, তখন দরজা বন্ধ করেই মারবো। ডায়েরি দিবি কিনা বল। অবশেষে পরাজয় স্বীকার করে আরেম সাহেব ডায়েরিটা বের করে দিলেন। আরেম বিজয়ী হাসি হেসে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, মারকে ভূতেও ডরায়, সোজা আঙুলে তো আজ পর্যন্ত ঘি উঠল না। অপমানে আর অভিমানে মুখটা কাচুমুচু করে আরেম সাহেব ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু দরজা খুলতেই তার চক্ষু চড়ক গাছ। দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর জেমিন। তারা এতক্ষণ আড়ি পেতে বাবা মায়ের এই জম্পেশ ঝগড়া উপভোগ করেছিল। বাবার উপস্থিতি টের পেয়ে দুজন দুই দিকে ঘুরে আকাশ দেখান ভান করে শীষ বাজাতে শুরু করলো। আরেম চোখ দুটো ছোট করে তাদের দিকে তাকালো। জাঙ্কুক জেমিনকে বলল, জেমিন তুই না বলেছিলি আজ কী রঙের ড্রেস পরে বের হবি? আমার মনে হয় কালো রঙের ড্রেসটাই তোর জন্য বেস্ট হবে। জেমিনও ভাইয়ের সাথে তাল মিলিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, এটাই সেরা আইডিয়া। জাঙ্কুক এবার বাবার দিকে তাকে অবাক হয়ে বলল, আরে বাবা তুমি এখানে, তা আমার কোথায়? চল তো জেমিন, আমরা এখান থেকে যাই। কে একজন বোধহয় তার বউয়ের হাতে আচ্ছা মার খাচ্ছিল। কথাটা বলে জাঙ্কুক আর জেমিন হাসতে হাসতে দুজন দুদিকে দৌড় দিল। আরে রাগে ফুসতে ফুসতে পেছন থেকে চিৎকার করে বলে উঠল, দাঁড়া শয়তানের দল, মেয়রের বাচ্চা, তোরা এমন সুদিন খুব তাড়াতাড়ি আসছে, তখন দেখবো কত হাসি বের হয়। পেছন থেকে বাবার তর্জন গর্জন শুনে জাঙ্কুকের হাসি শব্দ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। বিকেলের মিষ্টি রোদটা ঠিক তের চিবুক ছুঁয়ে খেলা করছে। পরনে হালকা গোলাপি রঙের কামিজ আর মাথায় ম্যাচিং করা হিজাব। তার গায়ের রঙের সাথে এই রঙটা আজ যেন একটু বেশি ফুটেছে। মুখে সাজগোজের বালাই নেই, অথচ এর স্নিগ্ধতা যেন যে কোনো মেকআপকে হার মানায়। জেমিন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার বান্ধবীর দিকে। রাগলে দেখে দেখতে আরও বেশি মায়াবী লাগে। পুরো ভার্সিটি আজ আলোক সজ্জায় সেজেছে উৎসবের আমের চারদিকে, কিন্তু দুই বান্ধবীর সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই। জেমিন আলতো করে তের হাতটা চেপে ধরলো, হয়েছে ভাই, এবার আগে একটু কমা, বিশ্বাস কর আমার ভাই সত্যি কিন্তু খুব ভালো, তুই শুধু শুধু ভুল বুঝছিস। নিজের ভাইয়ের গুণগান করতে আসবি না একদম, গুণদার ভাই তো তোরই। না রে সত্যি বলছি, ভাইয়া আসলে বিয়ে নিয়ে বরাবর একটু ছন্নছাড়া ছিল। বিশেষ করে মেয়র হওয়ার পর তো নিজের নিঃশ্বাস ফেলার সময় পায় না। তার উপর বাবা রোজ এক একটা মেয়ের ছবি এনে ওকে দেখাতো আর জ্বালিয়ে মারতো। একদিন ভাইয়া রেগে গিয়ে বাবাকে সোজাসুজি বলে দেয়, বিয়ে যদি কোনোদিন সে করেও তবে এমন কোনো মেয়েকে করবে না। সে চায় শান্ত শালীন আর মার্জিত চরিত্রের কাউকে, যে সবার সাথে মিশতে পারে। ওই দিনের পর বাবা কিছুদিন চুপ ছিল। যেমন একটু থামলো, তের প্রতিক্রিয়া লক্ষ্য করে আবারও বলতে শুরু করলো, ঠিক তারপরেই বাবা তোকে দেখে পছন্দ করে ফেললো। বাবা বুঝতে পেরেছিল এতদিন ভুল জায়গায় মেয়ে খুঁজেছিল, তোকে ছেলের বউ করবে বলে একদম তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিল। কিন্তু ভাইয়া ভেবেছে বাবা বোধহয় আবারও সেই আগের মতো কোনো মেয়েকে পছন্দ করেছে, তাই সে রাগের মাথায় সময় আর কাজের অজুহাতে ছবিটা পর্যন্ত না দেখে তোকে রিজেক্ট করে দেয়। এখন তুই বল, এদিকে আমার ভাইয়ের খুব বেশি দোষ আছে? তো এতক্ষণ চুপচাপ জেমিনের কথাগুলো গিয়েছিল। তার আগে চেহারাটা কিছুটা নরম হয়ে এলো। সে কিছু একটা বলতে মুখ খুলতে যাবে, ঠিক তখনই জেমিনের নজর পড়লো ভার্সিটির মেইন গেটের দিকে। শোন, আমি সেটা নিয়ে। তের কথা শেষ হওয়ার আগে হঠাৎ জেমিনের চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। সে রুদ্ধশ্বাসে চেঁচিয়ে উঠল, ইন্নালিল্লাহ। জেমিনের এমন আতঙ্কিত ভঙ্গি দেখে তেও চমকে সেদিকে তাকালো। গেটের দৃশ্য দেখে তেরও কলিজা শুকিয়ে এলো। সে মুখে হাত দিয়ে আর্তনাদ করে উঠল, হায় আল্লাহ, এখন আবার কি হলো? ভার্সিটির প্রধান গেটের সামনে রণক্ষেত্র। রাস্তার উপর ছটফট করছে একটা ছেলে। শহরের প্রভাবশালী মেয়র জীবন জাঙ্কুক আজ কোনো প্রোটোকল বা নিয়মের তোয়াক্কা করেনি। তার প্রতিটি খুশি আর লাথি যেন বহুদিনের জমানো বারুদ হয়ে ঝরছে। পাশে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরাও আজ তটস্থ, কারণ তাদের বসের চোখে রক্তের নেশা। জাঙ্কুক ছেলেটার কলার ধরে তাকে টেনে নিয়ে মুখের সামনে আনলো। ছেলেটার নাক দিয়ে রক্ত ঝরছে। জাঙ্কুক তার চোখের সানগ্লাসটা এক হাতে নামিয়ে অন্য হাত দিয়ে ছেলেটার ঘাড় শক্ত করে ধরলো। তারপর তার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসের সাথে ভারী গলায় ফিসফিস করে বলল, শুনে রাখ, তোর বস ওই শয়তান তালহা, আর তার বাপকে গিয়ে বলবি তেকে বিয়ে করাতে দূরের কথা, যদি এক মুহূর্তের জন্য ওর দিকে ভুল দৃষ্টিতেও তাকানোর চেষ্টা করে, তবে আমি জীবন জাঙ্কুক কথা দিচ্ছি, তাদের সে চোখ আমি উপড়ে নেব। এই শহর আমার, আর তে শুধু এবং শুধুমাত্র আমার। কথা যেন মাথায় থাকে।
কথাটা শেষ করে এক প্রচণ্ড ধাক্কায় ছেলেটাকে ফেলে দিল জাঙ্কুক। ছেলেটা ডান হাতে নিয়ে তার সঙ্গীতের ইশারায় ডাক দিল। মুহূর্তের মধ্যে পুরো গ্যাংটি লেজ গুটিয়ে জ্ঞান হারিয়ে দৌড় দিল। ঠিক তখনই হুড়মুড় করে ভিড় ঠেলে হাজির হলো ভার্সিটির প্রিন্সিপাল। জাঙ্কুকের সাথে তার কিছুক্ষণ কথোপকথন হলো। শেষে প্রিন্সিপাল স্বস্তির লম্বা নিঃশ্বাস ফেলল। মেয়র জীবন জাঙ্কুক স্বয়ং তার গেস্ট, তার নিরাপত্তা আর মেজাজ ঠিক রাখাটাই এখন বড় পরীক্ষা। জাঙ্কুক তার দামি ব্ল্যাক সানগ্লাসটা চোখে দিয়ে যখন করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো, তখন দুপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রীদের মধ্যে হই হুল্লোড় পড়ে গেল। মেয়েদের এই উচ্ছ্বাস আর চিৎকারে তে দূরে দাঁড়িয়ে কেবল দেখতে থাকলো। বিরক্তি তার রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ছে। সে বুঝতে পারছে না মেয়রের এই হঠাৎ রাগের কারণ, কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। যাই হোক না কেন, মেয়রের এই রূপটাও কিন্তু বেশ সুন্দর। জেমিন তেকে খোঁচা দিয়ে বলে, হাসিস না ভাই, ভাইয়ের রাগ কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর। জেমিনের কথায় তে হাসি থামিয়ে বিরক্তিকর একটা ফেস বানিয়ে রাখে। অপরদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ জাঙ্কুক থমকে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি ভিড় ঠেলে গিয়ে স্থির হলো তের উপর। গোলাপি হেজাবে মোড়ানো তে শান্ত মুখটা আজ যেন আরো মায়াবী লাগছে। বিকেলের রোদে তার গায়ের রংটা যেন সোনালি আভা ছড়াচ্ছে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য নিজের অজান্তে শুকনো ঢোক গিলল। বুকের ভিতরে সেই দম্ভের বরফটা যেন গলতে শুরু করেছে। জাঙ্কুক যখন অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, তখন পাশে থাকা সবই নিঃস্বরে বিড়বিড় করলো, স্যার কন্ট্রোল, হাজার হাজার মানুষ আপনার দিকে তাকিয়ে। আপনি এখানে মেয়র আর গেস্ট হিসাবে এসেছেন, কোনো রোমান্টিক মুভির হিরো হিসাবে না। সবিনের কথায় জাঙ্কুকের ঘোর কাটলো। সে রাগী চোখে একবার সবিনের দিকে তাকালো, যার অর্থ চাকরিটা কি সত্যি হারাতে চাস? এরপর এক ছটকায় ঘাড় ঘুরিয়ে গম্ভীর মুখে অডিটোরিয়ামের দিকে পা বাড়ালো সে। তবে তার মনের গহীনে তখন কেবল একটাই প্রতিধ্বনি, তে তুমি কেবলই আমার। ভার্সিটির অডিটোরিয়ামে তখন জায়গার অভাব, চারদিকে উৎসবের আমেজ, রঙিন আলোকসজ্জায় আর ছাত্রছাত্রীদের গুঞ্জন। জেমিনার তে যখন ভিতরে প্রবেশ করলো, ততক্ষণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বসার জন্য এক চিলতে খালি জায়গা খুঁজে পাচ্ছিল না ওরা। ঠিক তখনই ভিড় ঠেলে সবিন এসে হাজির হলো। তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা। ম্যাম, স্যার আপনাদের সামনে যেতে বলেছেন, আপনাদের জন্য স্পেশাল সিট রাখা হয়েছে। সবিনের কথা শুনে জেমিন তো খুশিতে আটখানা। সে তখনই পা বাড়াতে চাইল, কিন্তু জেমিন থমকে দাঁড়ালো। সে শান্ত স্বরে বলল, জেমিন তুই সামনে যা, আমি এখানে কোনো এক কোনায় বসে পড়ছি। জেমিনের কথা শুনে সবিনের কলেজে যেন শুকিয়ে গেল। সে হাতে পায়ে ধরার ভঙ্গিতে বলল, আরে ম্যাম, ওসব বলবেন না। আমাকে কি মেয়রের হাতে মার খাওয়ানোর ধান্দায় আছেন? স্যার পরিষ্কার করে বলে দিয়েছেন জেমিন ম্যাম না আসলেও চলবে, কিন্তু আপনাকে সামনে যেতেই হবে। দয়া করে চলুন প্লিজ। সবিনের অসহায় মুখ আর জেমিনের টানাটানিতে তে শেষ পর্যন্ত হার মারল। অডিটোরিয়ামের সামনের সারিতে জিও জাঙ্কুক বসে আছে রাজকীয় ভঙ্গিতে। তার ঠিক পেছনের সারিতে জায়গা হলো তে আর জেমিনের। জাঙ্কুক ঘাড় ঘুরে একবার পেছনের দিকে তাকালো। তেকে দেখা মাত্রই তার গম্ভীর ঠোঁটে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। হ্যালো ম্যাডাম জি, সময় মতো পৌঁছাতে পারলেন তবে? জাঙ্কুকের সে চঞ্চল কণ্ঠস্বর আর মায়াবী হাসি দেখে তে থমকে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে গম্ভীর মুখে মঞ্চের দিকে চোখ ফেরালো, যেন এই মেয়রের অস্তিত্ব তার কাছে কোনো বিষয় না। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রিন্সিপাল স্যার জাঙ্কুককে মঞ্চে আহ্বান করলেন। জাঙ্কুক যখন ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার প্রতিটি কদমে মিশে আছে আভিজাত্য। প্রিন্সিপাল স্যারের ইশারায় এক সুসজ্জিতা ছাত্রী বিশাল এক ফুলের তোড়া নিয়ে জাঙ্কুককে বরণ করতে এলো। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক এক কদম পিছিয়ে গেল। তার দৃষ্টি মুহূর্তে নিচের দিকে নিবদ্ধ হলো। হাত বাড়িয়ে তোড়াটা গ্রহণ না করে পাশে থাকা সবিনকে ইশারা করলো। সবিন এগিয়ে এসে তোড়াটা নিল। এই দৃশ্য দেখে তাই মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। জাঙ্কুককে সে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছে। লোকটার অনেক সুন্দর বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্যটা তের বড্ড প্রিয়। তে মনে মনে ভাবলো, যে মানুষটা নিজের দৃষ্টির এত সুন্দর হেফাজত করতে পারে, তার দৃষ্টি শেষ পর্যন্ত আমার উপর পড়লো কি করে? এ কি শুধু কাকতালীয়, নাকি তারই দোয়ার ফল? তের ভাবনায় ছেদ পড়লো জেমিনের কনুয়ের ধাক্কায়। জেমিন ফিসফিস করে বলল, কি রে, আমার ভাইয়ের উপর তো দেখি ক্রাশ খেয়ে একদম বসে আছিস। চোখ সরা এবার। তে লজ্জিত হয়ে জেমিনের হাতে একটা হালকা চড় বসিয়ে দিল। ঠিক তখনই মঞ্চ থেকে ঘোষণা এলো, এই বছরের সেরা আর্টিস্ট হিসাবে নির্বাচিত হয়েছে কিম তেয়ং। জেমিন খুশিতে চিৎকার করে তাই দিতে লাগলো। প্রিন্সিপাল স্যার অনুরোধ করলেন মেয়র সাহেবকে তের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জাঙ্কুক তো যেন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। সে অত্যন্ত তৃপ্তির সাথে হাসি মুখে রাজি হলো। তে যখন কপালে বিন্দু বিন্দু ঘাম আর মৃদু কম্পন নিয়ে মঞ্চে উঠল, জাঙ্কুক পুরস্কারটি তার হাতে বাড়িয়ে দিয়ে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, পুরস্কার তো আপনি জিতবেনই তে,
কারণ আপনি তো ইতিমধ্যে একজনের মনের পুরো রাজত্বই দখল করে নিয়েছেন। আজ আপনাকে বড্ড মায়াবী লাগছে ম্যাডাম জি। তে লজ্জায় গা লাল হয়ে গেল। এত মানুষের সামনে সে কিছু বলতেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। জাঙ্কুক তের এই অপ্রস্তুত অবস্থা দেখে বিজয় হাসি হাসলো। অডিটোরিয়ামের দর্শকরা আবার চিৎকার করে উঠল, কারণ তারা আজ এক অন্য জাঙ্কুককে দেখছে। আজকের পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে।